উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষে ১৫৬টি উপজেলার এ পর্যন্ত ১০৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ ৯১টিতে, বিএনপির বহিষ্কৃত নেতারা ৬টিতে ও বাকি উপজেলায় জাতীয় পার্টি, জনসংহতি সমিতি, ইউপিডিএফ ও নির্দলীয় প্রার্থীরা জয় পেয়েছেন। টানা তৃতীয়বারের মতো কক্সবাজারের পেকুয়ায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সাফায়েত আজিজ রাজু। চকরিয়ায় নির্বাচিত হয়েছেন ফজলুল করিম সাইদি। ফরিদপুরের নগরকান্দায় কাজী শাহজামান বাবুল, সিরাজগঞ্জের তারাশে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান। ঝালকাঠি সদরে আরিফুর রহমান এবং নলছিটি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন খান সেলিম। রাজশাহীর দুর্গাপুরে বিজয়ী হয়েছেন শরীফুজ্জামান শরীফ। এছাড়া বেসরকারি ফলাফলে বান্দরবানের লামায় মোস্তফা জামাল, চাঁদপুর সদরে হুমায়ুন কবির সুমন, হাজীগঞ্জে মোহাম্মদ হেলাল উদ্দিন, শাহরাস্তিতে মকবুল হোসেন, দিনাজপুরের বিরলে একেএম মোস্তাফিজুর রহমান বাবু, কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুল মান্নান খান, দৌলতপুরে বুলবুল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাইদুর রহমান, আখাউড়ায় মনির হোসেন, পিরোজপুরের নেসারাবাদে আব্দুল হক এবং কাউখালীতে আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বড় একটি রাজনৈতিক দল ঘোষণা দিয়ে নির্বাচন বর্জন করায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কমেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার নির্বাচন শেষে ব্রিফিংয়ে তিনি দাবি করেন, নির্বাচন ব্যবস্থায় কোনো সমস্যা নেই, রাজনৈতিক সংকটেই ভোটার কমছে। ৩০% বেশি ভোট পড়তে পারে জানিয়ে সিইসি বলেন, এটি সন্তোষজনক নয়। মেজবা হাসানের রিপোর্ট। যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। গেল ৮ মে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়ার হার কমের জন্য বৈরী আবহাওয়া কৃষকদের ধান কাটাকে কারণ হিসেবে উল্লেখ করলেও প্রধান নির্বাচন কমিশনার দ্বিতীয় দফায় ভোটের হার কম হওয়ার জন্য দুষলেন বড় রাজনৈতিক দলের ভোটে না আসাকে। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি ভোট পড়ার সঠিক হার তুলে ধরতে হিমশিম খান। নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে এখন পর্যন্ত। রাজনৈতিক সংকট নিরসন ছাড়া ভোটার সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়া সম্ভব নয় মন্তব্য সিইসির। আগামীতে রাজনীতিতে যে সংকটটা রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে, ভোটাররা উৎসাহিত হবে, ভোট আরও উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন। এই সংকট নিরসনের সব মহলের দৃষ্টি আকর্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার। আমাদের সাপোর্ট আপনাদের প্রতি থাকবে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কৃষি উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা সফরে আসা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি ওংয়ের সাথে সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, এদেশে উৎপাদন বাড়াতে হবে কারণ জমি কমছে আর মানুষ বাড়ছে। অস্ট্রেলিয়া এ ব্যাপারে সাহায্য করতে পারে কারণ অস্ট্রেলিয়া কৃষি প্রযুক্তিতে অনেক উন্নত। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনে সফল হয়েছে কারণ গত 15 বছরে কৃষি উৎপাদন বহুগুণ বেড়েছে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে উৎপাদন আরও বাড়াতে সাহায্য করতে পারে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে তাদের দেশে আরও বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাড়ানোর অনুরোধ জানান। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও গভীর করার উপর জোর দেন। কোরবানি ঈদের আগে নতুন করে ভোজ্য তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার সচিবালয়ে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ডলারের দাম বেড়ে গেলেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। ভোজ্য তেল পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পাইকারি ব্যবসায়ীরা পুরনো দামেই ভোজ্য তেল বিক্রি করবেন, ফলে খুচরা বাজারেও চলমান দামেই তেল পাওয়া যাবে। ঈদে যাতে সকল পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে সেজন্য প্রধানমন্ত্রী বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া আলু ও পেঁয়াজের দামের বিষয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সাথেও কথা হবে বলে জানান তিনি। ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে
কোনো ইম্প্যাক্ট পড়বে না। ভোজ্য তেলের আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। আমাদের কোনো পণ্যের ঘাটতি নাই, কোনো দিক থেকে আমাদের কোনো জিনিসের ঘাটতি ইনশাল্লাহ আগামী ঈদ পর্যন্ত থাকবে না। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই ৩ স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের পরিবেশে বুদ্ধ পূর্ণিমা পালনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। রাজধানীসহ দেশ জুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতার সূচকে ১২ স্কোর নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২৮তম। আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19-এর বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংস্থাটির দক্ষিণ এশিয়ার পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে দেশের সংকটজনক পরিস্থিতি যথার্থভাবে প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। মত প্রকাশের স্বাধীনতা কোন দেশে কোন পর্যায়ে আছে তা নিয়ে বছর বছর প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল 19। বৈশ্বিক মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক এবছর এই প্রতিবেদন মঙ্গলবার বিশ্বজুড়ে একযোগে প্রকাশিত হয়। বাংলাদেশে প্রথমবারের মতো তা প্রকাশ করল আর্টিকেল 19। তাদের হিসেবে মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২৮তম। আর মানহানি মামলা দিয়ে হয়রানির সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নেতিবাচক। ৯৫ স্কোর নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক এবং ০ স্কোর নিয়ে সবার নিচে উত্তর কোরিয়া। এখন হচ্ছে যে সমালোচনা শৈবার মতো সংস্কৃতি সিদ্ধির ঘাটতি, আর হচ্ছে সুপ্ত মেসেঞ্জারি কথাটা বলে বা বার্তাবাহকে ঘায়ল করে এই সংস্কৃতির সংমিশ্রণে ফেলে আমাদের এই যে সংকটজনক পরিস্থিতি বাংলাদেশের মত প্রকাশের চিত্র, সেটি কিন্তু যথার্থভাবে প্রতিফলিত হয়ে যায়। দেশে সবার জন্য আইন সমান নয় ও মত প্রকাশের ক্ষেত্রে এক ধরনের ভয়ের সংস্কৃতি আছে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত আলোচকরা। সংবাদ মাধ্যমের ক্ষেত্রে সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, এবং তার পরিবর্তে যে আইনটি করা হয়েছে হয়তো একটু নমনীয়, কিন্তু বিপদ একই রকম, ভয় একই রকম। ভয়ের সংস্কৃতিটা রয়ে গেছে। এখন এই ভয়ের সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি তাহলে এই ক্রম অবনতি ঘটতে থাকবে। সরকারের মনস্তত্ত্বটাই হচ্ছে নিয়ন্ত্রণ করে ফেলা, এবং এই নিয়ন্ত্রণটা সরকার কেন করতে চায়? সরকার কি সত্যিকারই নিজেকে গণতান্ত্রিক দাবি করে? যদি সত্যি গণতান্ত্রিক দাবি করে তাহলে বিরোধী মত কোন পর্যন্ত যাবে এটা তো সরকার আসলে বলে দিতে পারে না। দক্ষিণ এশিয়ায় ভারত ও আফগানিস্তানের সাথে বাংলাদেশও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সংকটজনক অবস্থানে আছে। ভুটান ও পাকিস্তান আছে অতি বাধাগ্রস্ত, আর নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা আছে বাধাগ্রস্ত শ্রেণীর তালিকায়। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশে চতুর্থবারের মতো পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রাণায়াম বা দম চর্চা, প্রত্যয়ন, অনুভূতি আর ধ্যানে লীন হওয়ার পাশাপাশি মেডিটেশন চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। ঘণ্টাব্যাপী এই আয়োজনে অংশ নেন ধ্যানপ্রেমী নানা পেশার নানা বয়সী মানুষ। এ সময় আলোচকরা বলেন, ঘরে ঘরে মেডিটেশনের মাধ্যমে আগামী প্রজন্মকে শুদ্ধাচারী ভালো মানুষের রূপান্তর সম্ভব। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর। আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতারা। সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ আসগর নস্কর। শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ই আগস্টের সকল শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর ২১ বছর উপলক্ষে
ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী মৎস্যজীবী লীগ। সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলার আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নেবেন আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধি জ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই ৩ স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা পালনে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। রাজধানী সহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। রাজধানী বাড্ডায় বৌদ্ধ মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন আইজিপি। সরাসরি যাচ্ছি সেখানে। মোটিভ নিয়ে কাজ করছে, এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। আমরা এখনই এই সম্পর্কে মন্তব্য করার সময় হয়নি, যথাসময়ে আমরা এটা আরও পরিষ্কার করব। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের সাথে বাংলাদেশের খুনিরাই জড়িত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খুনিদের উদ্দেশ্যও জানা গেছে বলে জানান মন্ত্রী। এই ঘটনায় দেশের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পুলিশ প্রধান জানিয়েছেন স্বর্ণ চোরাচালান মোটিভ নিয়ে কাজ করছে পুলিশ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গেল ১১ মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা গিয়ে ১৩ মে থেকে নিখোঁজ হন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। পরিবারের সদস্যরা তাঁর নিখোঁজ হবার খবর পুলিশকে জানিয়ে সাধারণ ডায়েরি করার পর থেকেই পুলিশ তাঁর সন্ধানে কাজ শুরু করে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার রাজধানীর বাসায় সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান সবকিছু নিয়ে কাজ করছে পুলিশ। বেশ কিছু তথ্য উপাত্ত মিলেছে, যা তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না। যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যারা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা ৩ জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। যে যেখানে মানে ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে রাজধানীর মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দির পরিদর্শন শেষে কলকাতায় সংসদ সদস্য খুনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পুলিশ প্রধান। কলকাতা পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এই বিষয়ে। যে খবরটা এসেছে কলকাতা কর্তৃপক্ষ এখনো আমাদেরকে সরকারিভাবে সেটা নিশ্চিত করেনি। এই মোটিভ নিয়ে কাজ করছে, এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। এছাড়া নিহত আনোয়ারুল আজিমের ঢাকা ও ঝিনাইদহের বাড়িতে চলছে শোকের মাতম। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ন্যাম ফ্ল্যাটে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। জাবেদ, আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড নিয়ে স্বজনরা কি বলছেন, কি তথ্য পেয়েছেন আপনি? লোপা, এই সংসদ ভবনের যে ঠিক উল্টো পাশে যে ন্যাম ভবনগুলি রয়েছে, এখানে 6টি ভবন। 5 নম্বর ভবনের 8 তলায় 804 নম্বর যে ফ্ল্যাটটি, সেটাতেই বসবাস করতেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। তার মেয়ে এবং তিনি এখানে থাকতেন, তার ওয়াইফ মাঝে মধ্যে আসতেন আর প্রায় সময় তিনি ঝিনাইদহে থাকতেন। তো আজকের এই ঘটনার পরপরই কিন্তু তিনি এই ভবনে ওনার ওয়াইফ আসছেন এবং এখনও এখানে অবস্থান করছেন এবং কিছু আত্মীয় স্বজনও আমরা দেখেছি যে এখানে আছেন ন্যাম ভবনে। এবং তার শ্যালক জুয়েল, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে আসলে তারা কিন্তু এখনও
মানে 1 ঘন্টা আগে যে কথা বলেছি যে তারা এখনো কিন্তু সরকারের পক্ষ থেকে বা আনুষ্ঠানিক কোনো কিছু জানতে পারেননি। তবে ইতিমধ্যে আমরা যেটা জেনেছি যে তিনি খুন হয়েছেন কলকাতায় একটি বাসায়, এবং ইতিমধ্যে 3 জনকে আটক করেছেন। এবং এখানে যারা আছেন এখানকার কেয়ারটেকার, নিরাপত্তা কর্মী এবং দারোয়ান যারা আছেন তারা সবাই কিন্তু খুব আফসোস করছেন যে তার আচার ব্যবহার খুবই ভালো ছিল, আসা যাওয়ার সময় কথা বলতো, খোঁজখবর নিতেন। তারাও আসলে স্তম্ভিত এই ঘটনা শুনে, এবং তার স্ত্রী কিন্তু কান্নায়, আত্মীয় স্বজনরা সবাই কিন্তু আসলে বারবার মানে মূর্ছা যাচ্ছেন। আমি নিজে একটু গিয়েছিলাম ক্যামেরা ছাড়াই কথা বলতে, খোঁজখবর নিতে, কিন্তু তারা আসলে সেইভাবে কথা বলতে, আসলে সেই পরিবেশটাও নেই এই মুহূর্তে কথা বলতে। তারা ওয়াইফ অসুস্থ হয়ে পড়েছেন ইতিমধ্যেই, আর ওনার মেয়ে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি একান্ত সহকারী যে আনোয়ারুল আজিমের রফ, তার সাথে কথা বলে যে তারা ভারতের ভিসা সেন্টারে গিয়েছেন, সেখানে ভিসা প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য। এবং জুয়েল যেটি জানিয়েছেন আনোয়ারুল আজিমের শ্যালক, তারাও চাচ্ছেন ঘটনা দ্রুত সুরাহা হোক এবং লাশটা যেন দ্রুত তারা বাংলাদেশে ফিরে আনতে পারেন এবং বাকি কাজটা সম্পন্ন করতে পারেন। রূপা, জানছিলাম সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের তথ্য। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, সংসদ সদস্য আনোয়ার আজিমের হত্যাকাণ্ডের বিষয়ে কলকাতা পুলিশ তদন্ত করছে। এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, এই দুটি রাষ্ট্রের সম্পর্কের সাথে জড়িত নয়। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় নয়। আসলে ভারতে এমপি আনোয়ারুল আজিম খুন হওয়ার পেছনে দুর্নীতির কোনো ঘটনা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি বলেন, সরকার সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিক উপলক্ষে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় ১৫ দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য সত্যের অপলাপ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস বিকৃত করে শহীদ জিয়াকে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে চায় ক্ষমতাসীনরা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করেন তিনি। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ এখন গণতন্ত্রহীনতা ও দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্যের লাশ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাতে ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। উপজেলা নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে দাবি করেন বিএনপির মহাসচিব। কোথাও বাংলাদেশে কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনা নেই, কারণ ইলেকশন ব্যবস্থাটার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। রিপোর্টে আরো জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
শাস্ত্রমতে প্রায় ২৫০০ বছর আগে পৃথিবী যখন অনাচার, অবিচার আর পাপে পূর্ণ, তখন সত্যের সন্ধানে ঘর ছেড়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। ৬ বছর সাধনার পর বৈশাখী পূর্ণিমার এই দিনেই রাজকুমার সিদ্ধার্থ লাভ করেন বুদ্ধত্ব বা বোধিজ্ঞান। তবে শুধু বোধি লাভই নয়, এই দিনেই পৃথিবীতে আবির্ভাব ও মহাপ্রয়াণ হয়েছিল মহামতি বুদ্ধের। তাই শুভ দিনের প্রথম প্রভাতে চলে মন্দিরে মন্দিরে আরাধনা। মূল মানে হচ্ছে অহিংসা। অহিংসা যদি বিশ্বের মধ্যে পরিহার করা হয়, তাহলে হিংসা, দেশ, মোহ, হানাহানি পরিহার হবে এবং তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হবে। দিনটিতে তাই বুদ্ধের আরাধনা, ভিক্ষু সংঘের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন আর শিল গ্রহণ সহ নানা আয়োজন বুদ্ধের অনুসারীদের। এই দিনে আমরা সাধারণত সকালবেলা উঠে বাসায় যে আমাদের মন্দির আছে, বুদ্ধ মন্দির, সেখানে পূজা দিই, পঞ্চশীল প্রার্থনা করি এবং জগতের সকাল জন্য প্রার্থনা করি। মদ্যপান থেকে বিরত থাকা, আপনার মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, প্রাণী হত্যা করা থেকে বিরত থাকা, এইগুলো হচ্ছে আমাদের বুদ্ধের বাণী। সকালে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে যোগ দেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। আহ্বান জানান বুদ্ধের জীবনাদর্শন থেকে শিক্ষা নিয়ে শান্তিপূর্ণ সমাজ নির্মাণের। সব ধর্মের পক্ষ থেকে বক্তব্য আসে, সব ধর্মের পক্ষ থেকে যে বক্তব্যটা আছে, সেই বক্তব্যটার মূল জিনিসটা হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মন্দিরগুলো পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। অস্ট্রেলিয়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছে বলে জানিয়েছেন বাংলাদেশের সফররত অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সকালে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়কে শরণার্থীদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গুরুত্ব দেন রোহিঙ্গা শরণার্থীদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপর। 18 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাঙামাটির রাজ বনবিহারে পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা। শোভাযাত্রা শেষে বোধি বৃক্ষমূলে সমাবেত হয়ে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণের মধ্য দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনার মুক্তিলাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে বান্দরবানেও বৌদ্ধ পূর্ণিমা উৎসবে মেতেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকালে রাজগুরু বৌদ্ধ প্রাঙ্গণ থেকে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজার মাঠ প্রাঙ্গণ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বোধির বৃক্ষতলে গিয়ে সমবেত হয়। অপরদিকে খাগড়াছড়ি এবং কক্সবাজারেও বৌদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে। C&F এজেন্ট কর্মচারীদের মারধরের জেরে চট্টগ্রামে 3টি কন্টেইনার ডিপোতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে C&F কর্মচারীরা। একই সঙ্গে 3টি ডিপো থেকে পণ্য পরিবহন করছে না বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক মুভার ও পণ্য পরিবহন মালিক শ্রমিকরা। সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, SPL, OCL ও সামিট ইস্পাহানি ডিপোতে কর্মরত C&F এজেন্ট কর্মচারীদের মারধর সহ বিভিন্ন অভিযোগে এই কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। Prime Minister Sheikh Hasina has expressed deep shock and sorrow at the death of Anwar Lazim Anar MP. She prayed for the eternal salvation of the departed soul and expressed sympathy to the bereaved family members. Meanwhile, Foreign Minister Dr. Hassan Mahmood said an investigation is underway as to how the murder took place. The Home Ministry will give details in this regard. The local mission is in regular contact with the Kolkata police. আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও যোগাযোগ রাখা হয়েছে। তো সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তো সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয় নয় আসলে। Inspector General of Police Chaudhry Abdullah Al Mamun said Bangladesh police are collaborating closely with the Kolkata police and Indian authorities regarding the death of Anwar Lazim Anar.
The Awami League MP has been accused of involvement in hundi, women trafficking and gold smuggling. When questioned about these allegations, the IGP said the Indian police are working on this matter as well as Bangladesh. The situation will become clearer in due course. এই মোটিভ নিয়ে কাজ করছে, এই ইন্ডিয়ান পুলিশ কাজ করছে, আমরাও কাজ করছি। BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir said it should be investigated whether possible corruption issues are involved in the killing of Awami League lawmaker Anwar Azim in Kolkata. He raised the question in a press conference at the party's central office in Noapolitan today. He also said the US imposed sanctions on former Army Chief retired General Aziz Ahmed as the ruling regime utilized the army illegally. In response to Awami League General Secretary Obadul Qadir's allegation, Fakhrul said the ruling party is trying to portray Zia Rahman as villain through the distortion of history. সাবেক সেনা প্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। একটি প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। Bangladesh is celebrating Buddha Purnima, the largest religious festival of the Buddhist community, while commemorating the spirit of non-violence and peace preached by Gautam Buddha. The day kicked off with Buddhists of all ages coming to the Dharmarajik Buddhist Monastery in Shobujbagh and the Dhaka International Buddhist Monastery in Badda to attend prayer sessions, pay their respects to Buddha and light ceremonial candles. The devotees and monks circled the large statue of Buddha at the monastery since morning. ভারতে এমপি আনোয়ারুল আজিম খুন হওয়ার পেছনে দুর্নীতির কোনো ঘটনা আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এছাড়া তিনি বলেন, সরকার সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইমরুল হাসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় ১৫ দিনের কর্মসূচি চূড়ান্ত করা হয়। পরে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য সত্যের অপলাপ উল্লেখ করে তিনি বলেন, ইতিহাস বিকৃত করে শহীদ জিয়াকে খলনায়ক হিসেবে উপস্থাপন করতে চায় ক্ষমতাসীনরা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কের নিষেধাজ্ঞার জন্য সরকারকে দায়ী করেন তিনি। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। যেটা দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। একটি প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, বহির্বিশ্বে বাংলাদেশ এখন গণতন্ত্রহীনতা ও দুর্নীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্যের লাশ পাওয়া নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। উপজেলা নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলে দাবি করেন বিএনপির মহাসচিব। কোথাও বাংলাদেশে কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনা নেই, কারণ ইলেকশন ব্যবস্থাটার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন,
যারা গাজায় গণহত্যা অস্বীকার করে তাদের নিষেধাজ্ঞা কিংবা ভিসা নীতি নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। বলেন, অপরাধ করলে ছাড় দেবেন না শেখ হাসিনা। সংসদ সদস্য আজিমের কলকাতায় খুন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তার মৃত্যু নিয়ে বন্ধু রাষ্ট্রকে দায়ী করে বিএনপি মহাসচিবের বক্তব্য সমীচীন নয়। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় শিরোনামে সভার আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন রাজনীতি সহ সমসাময়িক নানা ইস্যুতে, বিশেষ করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওবায়দুল কাদের। যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল, ভিসা নীতি প্রয়োগ করলো, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর করবে। এ সময় ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের ভারতে খুন হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তার নিখোঁজ হওয়া নিয়ে অস্পষ্টতা আছে। এ নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তো আমাদের একজন এমপি তো যখন চিকিৎসার জন্য যান তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান। কাজে নিরাপত্তার ব্যাপারটা তখনই সেভাবে দেখাও, তখন সেখানকার অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানিয়ে যদি কেউ যায়। এবং ওখানে যারা হত্যা করেছে ৫-৬ জনের মতো, এর মধ্যে ৫ জনই আমাদের দেশে। তাহলে এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রে? কথায় কথায় যারা দেখতে নারী তার চলন বাধা, এ ধরনের উক্তি করা বোধহয় সমীচীন। একই সঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন, ভারত যদি অনিরাপদ হয় তাহলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিভাবে দীর্ঘদিন দেশটিতে নিরাপদে অবস্থান করছেন? মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বুদ্ধ পূজা ও শিল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্ম মতে প্রায় ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ ধরণীতে আবির্ভূত হয়েছিলেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। শাস্ত্রমতে প্রায় ২৫০০ বছর আগে পৃথিবী যখন অনাচার, অবিচার আর পাপে পূর্ণ, তখন সত্যের সন্ধানে ঘর ছেড়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। ৬ বছর সাধনার পর বৈশাখী পূর্ণিমার এই দিনেই রাজকুমার সিদ্ধার্থ লাভ করেন বুদ্ধত্ব বা বোধিজ্ঞান। তবে শুধু বোধি লাভই নয়, এই দিনেই পৃথিবীতে আবির্ভাব ও মহাপ্রয়াণ হয়েছিল মহামতি বুদ্ধের। তাই শুভ দিনের প্রথম প্রভাতে চলে মন্দিরে মন্দিরে আরাধনা। মূল মানে হচ্ছে অহিংসা। অহিংসা যদি বিশ্বের মধ্যে পরিহার করা হয় তাহলে হিংসা, দেশ, মোহ, হানাহানি পরিহার হবে এবং তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হবে। দিনটিতে তাই বুদ্ধের আরাধনা, ভিক্ষু সংঘের পিণ্ডদান, প্রদীপ প্রজ্বলন আর শিল গ্রহণ সহ নানা আয়োজন বুদ্ধের অনুসারীদের। এই দিনে আমরা সাধারণত সকালবেলা উঠে বাসায় যে আমাদের মন্দির আছে, বুদ্ধ মন্দির, সেখানে পূজা দিই, পঞ্চশীল প্রার্থনা করি এবং জগতের সকাল জন্য প্রার্থনা করি। মদ্যপান থেকে বিরত থাকা, আপনার মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, প্রাণী হত্যা করা থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে আমাদের বুদ্ধের বাণী। সকালে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবে যোগ দেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। আহ্বান জানান বুদ্ধের জীবনাদর্শন থেকে শিক্ষা নিয়ে শান্তিপূর্ণ সমাজ নির্মাণের। সব ধর্মের পক্ষ থেকে বক্তব্য আসে, সব ধর্মের পক্ষ থেকে যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটার মূল জিনিসটা হলো অসাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার জন্য। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর মন্দিরগুলো পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গোটা জাতি আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই বলে সব ধর্মের মানুষ সমান অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্থান পতন থাকবে, তাই নেতাকর্মীদের হতাশ না হয়ে গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ দলের সিনিয়র নেতারা।